মফস্বল থেকে একের পর এক হারিয়ে যাচ্ছে অল্প বয়সী ছেলে মেয়ে, কিন্তু তার সঠিক তদন্ত হচ্ছে না। পুলিশ ভাবছে হয়তো তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু এসবের আড়ালে ভয়ঙ্কর নির্মমতা চালিয়ে বেড়াচ্ছে একজন সাইকোপ্যাথ খুনি। সে এসব বাচ্চাদের কিডন্যাপ করে তাদের খুন করে ফেলছে। শুধু তাই না, খুনের পরে তাদের রেপ করা, এমনকি তাদের নির্দিষ্ট অর্গান খেয়ে ফেলতেও সে দ্বিধা করছে না। কিন্তু এত সব অপরাধ করেও সে কিভাবে স্বাধীনভাবে ঘুরছে? কি এমন টেকনিক সে ইউজ করছে যার দরুন কেউ তাকে ধরতে পারছে না? আসুন শুনে আসি এক সাইকোর লোমহর্ষক খুনের কাহিনী। হালকা ড্রিঙ্ক করতে করতে উল্টো হয়ে শুয়ে কোন বানেগা ক্রোড়পতি প্রোগ্রাম দেখছিল প্রেম সিং। বেশভূষা দেখে মনে হতে পারে সেও কোনো এক কোটিপতি, কিন্তু আসলে সে বাড়ির কেয়ারটেকার। বাড়ির মালিক বাসি সাহেব বাড়িতে থাকে না, মাঝে মধ্যে সেখানে সময় কাটাতে আসে। বাকিটা সময় বাড়ির দেখাশোনার দায়িত্ব প্রেমের কাঁধেই থাকে। যাই হোক, টিভিতে এই প্রোগ্রামটা দেখা প্রেমের এক ধরনের নেশার মতন। তার ব্রেইনও অনেক তীক্ষ্ণ, বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর সে বলে দিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকবার প্রোগ্রামে পার্টিসিপেন্ট করার আবেদন করলেও এখনও তাকে কোনো ইনভাইটেশন পাঠানো হয়নি। তাই প্রোগ্রাম দেখতে দেখতে ভুল উত্তর দেওয়া পার্টিসিপেন্টদের গালাগাল করেই সে নিজের তৃপ্তি মেটায়। অনুষ্ঠান শেষের দিকে তখন তার স্ত্রীর ফোন আসে। প্রেমের স্ত্রী গ্রামে থাকে, তাদের একটা মেয়ে সন্তান আছে এবং দ্বিতীয় সন্তান জন্ম দিতে চলেছে। প্রেমের স্ত্রীর ডেলিভারির খুব বেশি দিন দেরি নেই। প্রেম স্ত্রীকে বিভিন্ন উপদেশমূলক কথা বলে ফোন রেখে দেয়। এ থেকে মনেই হতে পারে প্রেম খুব আদর্শ একজন স্বামী, কিন্তু সবকিছুর আড়ালে সে একটা সাইকোপ্যাথ। স্ত্রীর সাথে কথা বলা শেষ করে প্রেম রেডিওতে একটা গান বাজায়। এরপরে সে ধারালো ছুরি আর চাপাতি বের করে নেয়। তারপরে সেগুলো নিয়ে বাথরুমে যায়, কারণ সেখানে সে একটা স্কুল পড়ুয়া বালিকার লাশ ফেলে রেখেছে। গানের তালে তালে সে মেয়েটির শরীরকে টুকরো টুকরো করে কাটতে শুরু করে, আর এটাই তার সবচেয়ে আনন্দের মুহূর্ত। অল্প বয়সী ছেলে মেয়েদের কিডন্যাপের পরে তাদের খুন করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার মাঝেই সে আনন্দ খুঁজে পায়। যাই হোক, মফস্বলে এত বড় ক্রাইম ঘটে যাচ্ছে, অথচ পুলিশের কোনো মাথা ব্যথাই নেই। এখানকার থানা অর্থাৎ রাজীব ক্যাম্পের দায়িত্বে যিনি আছেন সাব ইন্সপেক্টর রামচরণ পাণ্ডে, তিনি বিজ্ঞান আর ধর্মের এক মেলবন্ধন বজায় রেখে চলেন। নিউটনের থার্ড ল থেকে শুরু করে রামায়ণ সবই তার নখদর্পণে। সংসারেও তিনি একজন আদর্শ স্বামী এবং পিতা। ডিউটিতে যাওয়ার সময়ে মেয়েকে স্কুলে ছেড়ে যাওয়া তার রোজকার রুটিন। ঘুষের ব্যাপারেও তার তেমন একটা বাস বিচার নেই। ঘুষকে সে প্রসাদের মতোই গ্রহণ করে, কিন্তু ডিউটির ব্যাপারে আসলেই সে কেমন একটা নুইয়ে যায়। বিশেষ করে মিসিং কেসগুলোকে সে কখনোই তেমন একটা গুরুত্ব দেয় না। এই যেমন এখন তার সামনে মণ্ডলবাবু নামের একজন বসে আছে। সে তার মেয়ের টুম্পার মিসিং রিপোর্ট লেখাতে এসেছে, কিন্তু পাণ্ডে কেসটা নিতে চাইছে না। তার মতামত হলো মেয়েটা পালিয়ে গিয়েছে, আবারও ফিরে আসবে। এরকম ঘটনা তো আর এই প্রথম ঘটছে না। বছরের পর বছর ধরে লো গ্রেডের ফ্যামিলিগুলোর ছেলে মেয়েদের এরকম হারিয়ে বা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেই চলছে। মণ্ডলবাবু কান্নাকাটি শুরু করে। আজ তার মেয়ের জন্মদিন। মেয়ের গত জন্মদিনে দাবি করেছিল সে যদি ক্লাসে ফার্স্ট হয় তাহলে তাকে টিভি কিনে দিতে হবে। গতকাল তার রেজাল্ট বেরিয়েছে এবং সে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এসব বলে মণ্ডলবাবু কান্নায় ভেঙে পড়ে। সে পাণ্ডেকে একটা এফআইআর লেখার জন্য বলে। পাণ্ডে এফআইআর লিখতে চায় না, কারণ এমনিই তাদের উপর অনেক চাপ। যত কেস বাড়বে তাদের ডিউটির চাপও তত বাড়বে। তাই পাণ্ডে মণ্ডলবাবুকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে। ঘুষের টাকার একাংশ সে মণ্ডলবাবুর পকেটে গুঁজে দেয় আর বলে এটা টুম্পার জন্মদিন উপলক্ষে গিফট। এরপরে পাণ্ডে তাকে বাইরে বিলবোর্ডে টুম্পার মিসিং লিফলেট লাগিয়ে চলে যেতে বলে। মণ্ডলবাবু আর কোনো অপশন না পেয়ে বিলবোর্ডে মিসিং লিফলেট লাগিয়ে চলে যায়। টুম্পার মতো আরও অনেকের মিসিং ফটো এবং লিফলেট পুরো বিলবোর্ড জুড়ে সেটে আছে। যাই হোক, এদিকে কিছু বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছিল। খেলার সময় বলটা একটা নর্দমায় গিয়ে পড়ে। আলী নামের একটা ছেলে বলটা নর্দমা থেকে তুলতে গিয়ে একটা কাটা হাফ পচা হাত খুঁজে পায়। হাতটা নিয়ে বেশ হইচই পড়ে যায়, কিন্তু পাণ্ডে এসে ভিড় করা জনতাকে জানায় এটা বানরের হাত। তারা পাশাপাশি দুটো থানা রাজীব ক্যাম্প এবং সেক্টর 36 দুটোর কোনোটা থেকেই হাত মিসিংয়ের রিপোর্ট পায়নি। তাই এটা হয়তো মানুষের হাত হতেই পারে না, এই বলে সে মানুষগুলোকে বুঝ দিয়ে দেয়। সে আলীকে সচেতনতার জন্য কিছু টাকা পুরস্কারও দেয়। ফলে আনন্দে মানুষের ফোকাস হাতটা থেকে বেরিয়ে যায়। এই সময় পাণ্ডের নজর নর্দমার পাশের বাসি সাহেবের বাড়ির দিকে পড়ে। সে ধারণা করে নর্দমার গার্বেজগুলো সব হয়তো এই বাড়ি থেকে আসে। তবে সে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু বাড়ির ভেতর থেকে একটা ভাঙা কাচের জানালার অংশ দিয়ে এইসব তামাশাগুলো প্রেম দেখছিল আর মিটমিট করে হাসছিল। যাই হোক, আলী বাড়ি ফিরে রাতে পরিবারের সাথে
কোন বানেকা ক্রোড়পতি প্রোগ্রাম দেখছিল। তখন তার বাবা ডিউটি শেষ করে বাড়ি ফেরে। আলীর বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে। আলীর মা জিজ্ঞেস করে সে ডিম এনেছে কিনা। আলীর বাবা ডিম আনতে ভুলে গিয়েছিল, তাই সে আলীকে টাকা দিয়ে ডিম আনতে পাঠায়। ততক্ষণে বেশ রাত হয়ে গিয়েছিল। পুরো কলোনি শুনশান হয়েছিল। সেই সাথে শিকারীর মতো শিকার ধরার জন্য ওত পেতে ছিল প্রেম। প্রেম আলীকে পথ দিয়ে যেতে দেখে তার দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে চকলেট দেখিয়ে নিজের কাছে ডাকে। আলী সরল মনে প্রেমের কাছে যেতেই প্রেম তাকে কিডন্যাপ করে বাড়িতে নিয়ে যায়। আলী হাত বাঁধা অবস্থায় প্রেমকে থ্রেট দিয়ে বলে, আঙ্কেল আমাকে ছেড়ে দাও, না হলে আমি আব্বুকে সব বলে দেব। আমার আব্বুর কাছে বন্দুক আছে, আব্বু বন্দুক দিয়ে তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। এটা শুনে প্রেম চোখ মুখ শক্ত করে আলীর সামনে বসে বলে, মনে হচ্ছে খুব সিনেমা দেখিস তুই, অনেক বড় বড় ফিল্মি ডায়লগ মারছিস, কোথায় থেকে শিখেছিস? 12 ফেল সিনেমা দেখেছিস? স্টোরিবাস চ্যানেলে সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে, কিন্তু আফসোস তুই আর দেখার সুযোগ পাবি না। এসব বলে প্রেম আলীর হাতের বাঁধন খুলে দিতেই সে দৌড় দেওয়ার চেষ্টা করে, আর প্রেম তাকে জোরে দেয়ালের সাথে ধাক্কা দেয়। এক ধাক্কাতেই আলী একদম নিথর হয়ে যায়। আলীর দিকে তাকিয়ে প্রেমের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় প্রেমের জীবন খুব কমপ্লিকেটেড ছিল। 1986 সাল, ছাম্বা গ্রাম। প্রেমের বাবা মা মারা যাওয়ার পরে সে তার মামার সাথে থাকা শুরু করে। তার মামা একজন কসাই ছিল। চারিত্রিক দিক থেকেও সে কসাইয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না। সে প্রেমের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ফিজিক্যালি হ্যারাস করত। এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন প্রেম আর সহ্য করতে না পেরে একটা চাপাতি তুলে নিয়ে মামাকে ঘায়েল করে। তারপরে তাকে পাগলের মতো কোপাতে শুরু করে। সেদিন মামাকে হত্যা করে সে এতটাই তৃপ্ত হয়েছিল যে সেই থেকে সে সাইকোপ্যাথ হয়ে যায় আর মানুষ খুন করতে শুরু করে। যাই হোক, আলীকে হত্যা করার পরে প্রেম রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় তার কাছে কম্পাউন্ডার ছোটেলালের ফোন আসে। প্রেম ছোটলালের কাছে হিউম্যান অর্গান মানে চোখ, কিডনি এইসব বিক্রি করত। ছোটলালের ফোন পেয়ে সে ফ্রিজ থেকে একটা বক্স বের করে। ছোটলাল বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। প্রেম তাকে বক্সটা দিয়ে বাড়ি ফিরে সবকিছু পরিষ্কার করতে লেগে যায়। সে টয়লেটের রক্তগুলো পরিষ্কার করে। সদ্য খুন করে টুকরো টুকরো করা আলীর মৃতদেহের কিছু অংশ পলিথিনে করে ম্যানহোলে ফেলে দেয়। কিছু অংশ পাশের নর্দমায় ফেলে, কিছু অংশ পুঁতে ফেলে। বাড়ি ফিরে ছুরি চাকু সব ধুয়ে মুছে একদম পুরো বাড়ি স্বাভাবিক করে ফেলে, যেন কিছুই ঘটেনি। এদিকে বাসি সাহেবের হরিয়ানা প্রদেশের কর্নালের বাড়িতে তার নাতনির জন্মদিনের প্রোগ্রাম হচ্ছিল। জন্মদিনের পার্টি চলাকালীন বাসি সাহেবের কাছে কারো ফোন আসে আর কোনো পেমেন্টসের ব্যাপারে কথা হয়। কথাবার্তা শেষ করে বাসি সাহেব জানায় সে আগামীকাল দিল্লি যাবে। সন্ধ্যায় তার মনোরঞ্জনের জন্য যেন চুমকিকে রেডি রাখা হয়। চুমকি একটা বাঙালি ঘরের মেয়ে, তবে সে একজন কলগার্ড। অবশ্য এই অবৈধ বিজনেসে তার বাবা হরিসাধনই তাকে নিয়ে এসেছে। তো যাই হোক, তখন দুর্গাপূজার সিজন চলছিল। ষষ্ঠীর দিনে চুমকি বাবা মায়ের সাথে পুজোর মণ্ডপে যায়। পুজোর মণ্ডপে থাকাকালীন তার কাছে কারো ফোন আসে আর এরপর থেকেই চুমকি গায়েব হয়ে যায়। এদিকে ঢাকের তালে তালে বাড়িতেই প্রেম ধনুকি নাচ নাচছিল আর সেই সব বাচ্চাদের স্মরণ করছিল যারা তার নৃশংসতার শিকার হয়েছে। এভাবে কেটে যায় 4 দিন। দশমীর দিনে পাণ্ডে বউ এবং বাচ্চা নিয়ে কলোনির পুজোর মণ্ডপে আসে। আজকে তার রাবণের চরিত্রে মঞ্চনাটক করার কথা রয়েছে। এদিকে প্রেম তখন মণ্ডপে এসে রাবণের একটা মুখোশ পরে নেয়, কারণ সে আজ আরেকজনকে কিডন্যাপ করবে। তাকে এই কাজে সাহায্য করার জন্য ছোটেলালও অ্যাম্বুলেন্স নিয়ে মণ্ডপের বাইরে অপেক্ষা করছিল। যাই হোক, নাটকের ব্রেকে পাণ্ডে মেকআপ রুমে রাবণের সাজ নিচ্ছিল। তখন তার কাছে হরিসাধন আসে। চুমকি আজ 4 দিন ধরে নিখোঁজ, কিন্তু বরাবর মতো পাণ্ডে তার মিসিং রিপোর্ট নিচ্ছিল না। তাই হরিসাধন মণ্ডপে এসে তাকে মেয়ের রিপোর্ট নেওয়ার জন্য জোরাজোরি করতে থাকে। হরিসাধন জানায় তার মেয়ে মিসিং হয়নি, বরং তার মালিক বাসি সাহেব তাকে গায়েব করে দিয়েছে। কিন্তু তবুও পাণ্ডে তার কথার গুরুত্ব দেয় না। এতে হরিসাধন একটু আপসেট হয়ে যায় আর পাণ্ডেকে বলে, যেদিন আপনার মেয়ের সাথে এরকম ঘটবে সেদিন আমাদের কষ্টটা বুঝবেন। এর মধ্যে মেয়েকে টেনে আনায় পাণ্ডে খুব রেগে যায়। সে হরিসাধনকে বকাঝকা শুরু করে। এই রাজীব ক্যাম্পে মানুষ আছে অন্তত 1.5 লক্ষ, অথচ পুলিশ আছে মাত্র 3 জন। তাদের 3 জনের পক্ষে এত লোকের দায়িত্ব নেওয়া সম্ভব না। মানুষ এটা হারাচ্ছে সেটা হারাচ্ছে, এত সব খোঁজার দায়িত্ব নিয়ে পুলিশ বসে নাই। সে একজন কনস্টেবল বিষ্ণয়কে দেখিয়ে বলে তার মা ক্যান্সারে মরছে, অথচ 6 মাস ধরে চেষ্টার পরেও সে ছুটি পাচ্ছে না। পুলিশ হলেও তারা মানুষ, তারা শক্তিমান না যে মুহূর্তে যে কোনো সমস্যার সমাধান করে দেবে। এসব বলতে বলতে রাগের মাথায় কখন যে পাণ্ডে মঞ্চে উঠে গিয়েছিল
সে বুঝতেই পারেনি। যখন সে খেয়াল করে সে মঞ্চে চলে এসেছে, সে বিব্রত হয়ে ভেতরে চলে যায়। এরপরে কোনো রকমের নাটক শেষ করে পান্ডে মণ্ডপে এসে স্ত্রীর সাথে কথা বলছিল। এই সময় আশেপাশে মেয়েকে না দেখে সে স্ত্রীকে জিজ্ঞেস করে তাদের মেয়ে ভেদু কোথায়। স্ত্রী বলে সে হয়তো বান্ধবীদের সাথে আছে বা বাথরুমে গেছে। পান্ডের মনে কেমন যেন একটা কু ডাকতে শুরু করে, তাই সে এদিক সেদিক তাকিয়ে মেয়েকে খুঁজছিল। তখন সে কাউকে দেখতে পায় যে ভেদুকে কোলে নিয়ে চলে যাচ্ছিল। পান্ডে তাকে দেখা মাত্রই তাড়া করে। প্রেম ঘটনা বুঝতে পেরে ভেদুকে সেখানেই ফেলে রেখে দৌড় দেয়। ভেদু অজ্ঞান হয়েছিল। এই সময় ছোটেলাল অ্যাম্বুলেন্স চালু করে পালানোর জন্য দাঁড়িয়েছিল। পান্ডে ছোটেলালকে ডাক দেয় ভেদুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, আর তারপরে সে প্রেমকে তাড়া করে। অনেকক্ষণ ধাওয়া করার পরে সে প্রেমকে ধরতে ব্যর্থ হয়। প্রেম তার নাগালের বাইরে চলে যায়। মাটিতে হতাশ হয়ে লুটিয়ে থাকা পান্ডের নজর যায় পাশের দেয়ালের ওপরে। দেয়ালে থাকা মিসিং লিফলেট পোস্টারগুলো দেখে তার বেশ অনুশোচনা হচ্ছিল। সে আবার বুঝতে পারে এতদিন ধরে মিসিং হওয়া বাচ্চাগুলোকে তাহলে কিডন্যাপ করা হয়েছিল। এরপরে প্রেম বাড়ি ফিরে কয়েকটা সিডি ডিস্ক বের করে আর তার বউকে ফোন দিয়ে বলে সে কিছু জিনিস পাঠাচ্ছে। তার বউ যেন সেগুলো যত্ন করে রাখে, কারণ প্রেম বুঝে গিয়েছিল আজকের ঘটনা তাকে বড়সড় ঝামেলায় ফেলতে পারে। অন্যদিকে পান্ডে হাসপাতালে যেতেই দেখে ভেদুর জ্ঞান ফিরে এসেছে। পান্ডের স্ত্রী পান্ডেকে মেয়ের কাছে যেতে দেয় না। সে পান্ডেকে চোখ উঁচিয়ে বলে পান্ডে যদি আসল পুরুষ হয়ে থাকে এবং আদর্শ বাবা হয়ে থাকে তবে সে যেন অপরাধীকে গ্রেপ্তার করে দেখায়। পান্ডে হতাশ হয়ে হাসপাতালে বেঞ্চে বসে থাকে আর এতদিনে ভুলের জন্য অনুশোচনা করে যে সে যদি আগেই সচেতন হতো তাহলে তার মেয়ের সাথে এই অঘটন ঘটত না। পান্ডে হাসপাতাল থেকে সোজা হরিসাধনের বাড়িতে যায় এবং তাকে সকালে থানায় আসতে বলে। পান্ডে চুমকি মিসিংয়ের এফআইআরটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সকালে আবার আরেক কাণ্ড ঘটে যায়। খুব নামিদামি একটা বিজনেসম্যানের ছেলেকে দুজন মাস্ক পরা লোক বাইকে কিডন্যাপ করে নেয়। বাড়ির সামনে ভিভান ত্রিহান নামের বাচ্চা ছেলেটির মা দাঁড়িয়েছিল, গৃহকর্মী দাঁড়িয়েছিল, রাস্তার পাশে তার স্কুলের বাসও দাঁড়িয়েছিল। অথচ এতগুলো মানুষের সামনে থেকে তাকে কিডন্যাপ করে নেওয়া হয়। এই ঘটনায় বেশ তোলপাড় শুরু হয়ে যায়। মিডিয়াও ব্যাপক জলঘোলা করা শুরু করে। ডিসিপি রাস্তগি মিডিয়া সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। অন্যদিকে পান্ডে ততক্ষণে হরিসাধনের এফআইআর নিয়ে নেয়। তারপর পান্ডে সেক্টর 36-এর বাসি নিবাসে যায়। বাসি সাহেব তখন বাংলোতে অবসর কাটাতে এসেছিল। সে বসে ব্রেকফাস্ট করছিল। কলিং বেল বাজতেই প্রেম দরজা খুলে দেয়। পুলিশ দেখে প্রেম কিছুটা ঘাবড়ে যায় ঠিকই, তবে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। পান্ডে ভেতরে ঢুকে দেখে বাসি সাহেব টিভিতে ভিভান ত্রিহানের মিসিংয়ের নিউজ দেখছে। ডিসিপি রাস্তগি মিডিয়ার কাছে ইন্টারভিউ দিচ্ছিল। পান্ডেকে দেখে বাসি সাহেব ডিসিপির দিকে ইন্ডিকেট করে বলে এই লোকটা তোমার বস তাই না? তোমার বস আর আমি ব্যাচমেট ছিলাম, আমরা একই হোস্টেলে থাকতাম। শুধু তাই না, হোম মিনিস্টারের ছেলেও আমাদের ব্যাচমেট ছিল। এসব বলে মিস্টার বাসি প্রথমেই পান্ডেকে সাবধান করে দেওয়ার চেষ্টা করে যাতে পান্ডে নিজের লিমিটেশনের মধ্যে থাকে। পান্ডে বলে সে জাস্ট চুমকির মিসিংয়ের ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছে। বাসি সাহেব বলে সে চুমকির মিসিংয়ের ব্যাপারে কিছু জানে না। মিসিংয়ের দিনে চুমকি এই বাড়িতে আসেওনি। সে অনেক পরে চুমকির মিসিংয়ের ব্যাপারে জানতে পেরেছে। বাসি সাহেব পান্ডেকে প্রায় মানিয়ে নিয়েছিল। এই সময় ঘরের ভেতর হরিসাধন ঢুকে পড়ে আর চিৎকার করে বলে যে বাসি সাহেব চুমকিকে রেপ করে তাকে গায়েব করে দিয়েছে। নিজের নামে অপবাদ শুনে বাসি সাহেব রেগে যায় আর বলে সে টাকার বিনিময়ে চুমকিকে ভোগ করত। চুমকি একজন কলগাল ছিল। হরিসাধনই চুমকিকে তার কাছে পাঠাতো। বিনিময়ে বাসি সাহেব হরিসাধনকে মাসে 30,000 টাকা করে দিত। এসব শুনে পান্ডে হরিসাধনের উপরে বেশ চটে যায়, কারণ হরিসাধন বলেছিল চুমকি বাসি সাহেবের সেক্রেটারি চাকরি করত। মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য পান্ডে হরিসাধনকে মারতে শুরু করে আর তাকে ওয়ার্নিং দিয়ে বলে আমি তো চুমকিকে অবশ্যই খুঁজে বের করব, কিন্তু তোকে যেন দ্বিতীয়বার আমি না দেখি। তুই বাবা নামের কলঙ্ক, মেয়ের আসল মর্মই তুই বুঝিস না। এসব বলে পান্ডে তাকে বের করে দেয়। আর এসব দেখে বাসি সাহেব খেপে গিয়ে রাস্তগিকে ফোন দিয়ে পান্ডের নামে কমপ্লেন করে। রাস্তগি পান্ডেকে ফোনে সাবধান করে দিয়ে বলে সে যেন এখনই বাসি সাহেবের বাড়ি থেকে চলে যায় এবং তাকে আর বিরক্ত না করে। পান্ডে বসের অর্ডার মেনে নিয়ে রাগে গজগজ করতে করতে বাসি সাহেবের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। প্রেমও তার পেছনে আসে এবং বলে স্যার আপনি তো দেখছি ইমোশনাল হয়ে গেছেন। আসলে যার চলে যায় সেই হারানোর কষ্ট বোঝে। এরপর প্রেম পান্ডেকে জিজ্ঞেস করে তার মেয়ে আছে কিনা। আসলে প্রেম পান্ডেকে দেখেই বুঝে গিয়েছিল দশমীর দিনে সে তার মেয়েকে কিডন্যাপ করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। যাই হোক,
পান্ডে প্রেমের মুখে মেয়ের কথা শুনে চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, আমার মেয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? প্রেম বলে, না মানে স্যার, গ্রামে আমারও 6 বছর বয়সী একটা মেয়ে আছে, ওকে নিয়ে খুব চিন্তা হয়। আপনিও স্যার নিজের মেয়ের এক্সট্রা খেয়াল রাখবেন। যা সব চলছে চারিদিকে, কখন কি হয় বলা তো যায় না। পান্ডে আর প্রেমের কথার গুরুত্ব না দিয়ে বাইক স্টার্ট করে চলে যায়। এরপর পান্ডে ডিসিপি অফিসে আসে। সে একটা ফোন কল লোকেশন ট্র্যাক করতে এসেছিল, কিন্তু প্রথমেই তার ডিসিপি রাস্তগিরের সাথে দেখা হয়ে যায়। সকাল সকাল বাসি সাহেবকে বিরক্ত করায় ডিসিপি পান্ডের উপরে বেশ চটেছিল। পান্ডে তাকে বোঝানোর চেষ্টা করে। রিক্সাওয়ালার ভাষ্য অনুযায়ী সে শেষবার চুমকিকে বাসি সাহেবের বাংলোর সামনেই নামিয়ে দিয়েছিল, সো চুমকি সেখান থেকেই মিসিং হয়েছে। কিন্তু ডিসিপি সেসব শুনতে চায় না। সে পান্ডেকে স্পষ্টভাবে এসব মিসিং কেস থেকে সরে আসতে বলে। সে সাজেশন দেয় হাই প্রোফাইল কেসগুলোর দিকে নজর দিতে, যেগুলো সলভ করলে প্রমোশন পাওয়ার সুযোগ তৈরি হবে। এসব লো গ্রেডের বাচ্চাদের বা কলগালের কেস সলভ করতে গেলে উল্টো সে আরও বিপদে পড়বে। তাই ডিসিপি পান্ডেকে সাবধান করে দিয়ে চলে যায়। হতাশ হয়ে পান্ডে থানায় ফিরে আসে। ততক্ষণেও চুমকির রিক্সাওয়ালাকে থানায় আটকে রাখা হয়েছিল। কনস্টেবল পান্ডেকে জিজ্ঞেস করে রিক্সাওয়ালাকে ছেড়ে দিবে কিনা। পান্ডে তাকে ছেড়ে দিতে বলে। কনস্টেবল ড্রয়ার থেকে রিক্সাওয়ালার মোবাইলটা বের করে তাকে ফিরিয়ে দিতে গেলে পান্ডের মোবাইলের দিকে নজর পড়ে। রিক্সাওয়ালার কাছে এত দামি মোবাইল দেখে তার সন্দেহ হয়, তাই সে মোবাইল ঘাটাঘাটি করে কিছু ক্লু খুঁজে পায়। তারপরে রিক্সাওয়ালাকে উত্তম মধ্যম দিয়ে তার কনফেশন আদায় করে সেটা নিয়ে আবারও ডিসিপির কাছে যায়। পান্ডে ডিসিপিকে জানায় রিক্সাওয়ালা চুমকির পার্সোনাল ড্রাইভার ছিল। সে চুমকির সব ক্লায়েন্টের কাছে তাকে আনা নেওয়া করত। সে চুমকিকে মিসিংয়ের দিনে বাসি সাহেবের বাড়িতে নামিয়ে দেয়। এর 2-3 ঘন্টা পরে রিক্সাওয়ালা চুমকিকে নিতে গেলে বাসি সাহেবের চাকর প্রেম বেরিয়ে আসে। সেই রিক্সাওয়ালাকে মোবাইলটা দিয়ে বলে সে যেন মোবাইলটা নদীতে ফেলে দেয়। আর কেউ তাকে চুমকির কথা জিজ্ঞেস করলে যেন সে বলে চুমকিকে সে রেল স্টেশনে নামিয়ে দিয়েছিল, কিন্তু রিক্সাওয়ালা লোভে পড়ে মোবাইলটা নিজের কাছে রেখে দিয়েছিল। এমনকি সে সিম কার্ডটা পর্যন্ত চেঞ্জ করেনি। তো সব তথ্য অ্যানালাইসিস করে পান্ডের মনে হয় প্রেমই আসল অপরাধী। তাকে সে গ্রেপ্তার করার পারমিশন চায়, কিন্তু ডিসিপি ভেবেছিল এই কেসে বাসি সাহেবও ফেসে যেতে পারে, তাই সে পারমিশন দেওয়ার বদলে উল্টো পান্ডেকে সাসপেন্ড করে দেয়। বারণ করা সত্ত্বেও এই কেস নিয়ে ঘাটাঘাটি করায় ডিসিপি পান্ডেকে সরাসরি সাসপেন্ড করে। পান্ডে নিজের রিভলভার জমা দিয়ে হতাশ হয়ে ফিরে আসে। এরপরে কেটে যায় কয়েক সপ্তাহ। পান্ডের সাসপেনশনের মেয়াদও ততদিনে শেষ হয়ে যায়। এক দিওয়ালির রাতে কনস্টেবল পাঠকের সাথে ছাদে বসে পান্ডে ড্রিঙ্ক করছিল। মিসিং কেস নিয়ে মূলত তারা আলোচনা করছিল। কথায় কথায় দশমীর রাতে পান্ডের মেয়েকে কিডন্যাপের চেষ্টার সেই ঘটনা তারা স্মৃতিচারণ করছিল। এমন সময় হঠাৎ কিছুটা দূরে ছোটেলালকে দেখা যায়। পাঠক ছোটেলালকে দেখিয়ে বলে, স্যার, আপনার ওই কম্পাউন্ডারকে ধন্যবাদ জানানো উচিত। সেদিন যদি সে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে না থাকতো তাহলে হয়তো ভেদুকে বাঁচানো যেত না। পান্ডে ছোটেলালের দিকে তাকিয়ে বলে, সে কাউকে বাঁচানোর জন্য না, বরং কিডন্যাপিংয়ের জন্যই অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ঘটনার সময়ে তার অ্যাম্বুলেন্স স্টার্ট করে রাখা ছিল। পান্ডে আর পাঠক মিলে ছোটেলালকে টার্গেট করে এবং তাকে হাসপাতাল থেকে কৌশলে উঠিয়ে নিয়ে আসে। তারপরে তাকে একটা গোপন কেল্লাতে আটকে রেখে মারধর করতেই সে প্রেমের নাম বলে দেয় যে সে প্রেমকে কিডন্যাপিংয়ে হেল্প করে। অবশেষে প্রেমের বিরুদ্ধে পান্ডে শক্তপোক্ত প্রমাণ পেয়ে যায়। এদিকে ডিসিপি রাস্তগি ভিভান ত্রিহানের কিডন্যাপের কেসটা সমাধান করে ফেলেছিল। মাত্র 2 দিনেই সে ভিভানকে উদ্ধার এবং কিডন্যাপারদের অ্যারেস্ট করে ফেলেছিল। তাই তাকে প্রমোশন দিয়ে ট্রান্সফার করা হয়েছে, আর তার জায়গায় সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এসপি ভূপেনকে। সেই সাথে পান্ডেরও এই কেসের তদন্তের জন্য সুযোগ তৈরি হয়ে যায়, কারণ এসপি ভূপেন সততার সাথে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নিজের দায়িত্ব পালন করত। পান্ডে তার সাথে ফোনে যোগাযোগ করে। ভূপেন তাকে পরের দিন ডিসিপি অফিসে দেখা করতে বলে। পান্ডে ভূপেনের সাথে দেখা করতে গিয়ে দেখে সেখানে ডিসিপি রাস্তগি ভূপেনের সাথে কথা বলছে। রাস্তগি ভূপেনকে আজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছিল। পান্ডেকে ভূপেনের কাছে আসতে দেখে সে বুঝতে পারে পান্ডে এখনও চুমকির কেসটা নিয়ে ঘাটাঘাটি করছে। তাই সে বাসি সাহেবকে ফোন করে অ্যালার্ট করে দেয় এবং নিজের লোকদের নিয়ে খোঁজ নেয় পান্ডে কি প্রমাণ জোগাড় করেছে। বাসি সাহেব তার কিছু গুন্ডা পান্ডাকে জানিয়ে দেয় কেল্লাতে ছোটেলালকে আটকে রাখা হয়েছে, তারা যেন গিয়ে তার একটা ব্যবস্থা করে। এদিকে পান্ডে এসপি ভূপেনকে সবকিছু বুঝিয়ে দিয়ে তাকে নিয়ে কেল্লাতে আসছিল ছোটেলালকে দেখানোর জন্য, কিন্তু তার আগেই গুন্ডারা ছোটেলালকে মেরে তুলে নিয়ে চলে যায়।
পান্ডে এসপিকে নিয়ে এসে হতভম্ব হয়ে যায়। সে চিৎকার করে কনস্টেবল পাঠাককে ডাকতে শুরু করে। পাঠাক এসে নিজেও হতবাক হয়ে যায়। পান্ডে তাকে রাগের মাথায় মারধর শুরু করে। পাঠাক বলে তার খিদে পেয়েছিল, তাই সে খেতে গিয়েছিল, এই ফাঁকি এসব ঘটে গেছে। এসপি ভূপেন বলে যা হবার হয়েছে। পান্ডে যেন আপাতত রিক্সাওয়ালার কনফেশনের ওপরে নির্ভর করে প্রেমকে গ্রেপ্তার করে, বাকিটা ভূপেন সামলে নেবে। প্রেমকে গ্রেপ্তার করার অনুমতি পেয়ে পান্ডে খুব খুশি হয়ে যায়। পান্ডে প্রেমকে সেদিনই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নিজের কৃতকর্মের জন্য প্রেমের ভেতরে কোনো অস্থিরতা, অনুশোচনা, ভয়, আতঙ্ক কিচ্ছু হচ্ছিল না। উপরন্তু সে কোন বানেগা ক্রোড়পতি দেখার জন্য একটু উদ্গ্রীব হয়েছিল। কিছুক্ষণ পরে পান্ডে এবং এসপি ভূপেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসে। পান্ডেকে দেখা মাত্রই প্রেম তার পা চেপে ধরে আর বলে স্যার, দশমীর দিনে আমি আপনার মেয়েকে কিডন্যাপের চেষ্টা করেছিলাম। আমি জানতাম না ওটা আপনার মেয়ে। পরের বার থেকে আমি অবশ্যই বুঝে শুনে কিডন্যাপ করব। মানে কথাগুলো সে এমনভাবে বলছিল যেন সে খুব সাধারণ ভুল করেছে। এই যেমন চায়ে চিনি বেশি দিয়ে ফেলেছে, পরের বার চিনি স্বাভাবিক মাত্রায় দেবে। প্রেমের কাছে তার অপরাধ ঠিক এতটাই তুচ্ছ মনে হচ্ছিল। আর প্রেমের এই কথা বলার ধরন দেখে এসপি ভূপেন আর পান্ডে দুজনেই বেশ হকচকিয়ে যায়। নিজেদের ক্রোধ সামলে নিয়ে এসপি ভূপেন আর পান্ডে প্রেমকে বলে তারা প্রেমকে কিছু প্রশ্ন করতে চায়। প্রেম বলে আজকে তার সময় নেই, আজ কোন বানেগা ক্রোড়পতি এর একটা দারুণ এপিসোড আছে। উষা রঘুভানসী নামের একজন টিচার 50 লাখ টাকা জিতে গিয়েছে, আর কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারলেই সে কোটি টাকা জিতে যাবে। আজ অবধি কেউ এই পর্যন্ত আসতে পারেনি, তাই এই এপিসোডটা দেখার জন্য সে অস্থির হয়ে আছে। সে ঘড়ির টাইম হিসাব করে বলছিল সে বাড়ি গিয়ে খাবার রান্না করবে, তারপরে জমিয়ে বসে প্রোগ্রাম দেখবে। তাই আজকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়, কাল সে এসে সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে। প্রেমের এই অস্থিরতার সুযোগ নিয়ে তারা বলে সে যদি তাদের প্রশ্নের ঠিকঠাক এবং দ্রুত উত্তর দেয় তাহলে তারা প্রেমকে দ্রুত ছেড়ে দিবে। এটা শুনে প্রেম সব প্রশ্নের উত্তর দিতে রেডি হয়ে যায়। পান্ডে তাকে জিজ্ঞেস করে চুমকি কোথায়। প্রেম জানায় চুমকি বেঁচে নেই, তাকে সে মেরে ফেলেছে। পান্ডে অবাক হয়ে জিজ্ঞেস করে চুমকিকে সে কেন এবং কিভাবে খুন করেছে। প্রেম বর্ণনা দিয়ে জানায় চুমকিকে সে নিজের করে পেতে চাইছিল, তাই কাস্টমার আসার দোহাই দিয়ে তাকে বাসি সাহেবের বাড়িতে ডেকে নেয়। প্রেম তাকে মনের কথা জানায়, কিন্তু চুমকি তাকে তাচ্ছিল্য করতে শুরু করে, তাকে চাকর বাকর বলে গালাগালি দেয়, খুব অপমান করে। তাই সহ্য করতে না পেরে চুমকিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এমনকি সে অ্যাক্টিং করে দেখিয়েও দেয় সে কিভাবে চুমকিকে হত্যা করেছিল। শুধু যে খুন করেই সে চুপ ছিল তা কিন্তু না, খুনের পরে সে চুমকিকে রেপ করে এবং এরপরে তাকে পিস পিস করে কেটে ফেলে। এই সময় প্রেম গর্ব করে বলে যেখানে আমি নিজের মামাকেই পিস পিস করে কেটে তার কলিজা ভুনা করে খেয়ে ফেলেছিলাম, সেখানে চুমকি কোন চুলোর ছাই, তাকে আমি কিভাবে ছেড়ে দেই। প্রেমের কথা শুনে এসপি ভূপেন আর পান্ডে দুজনেরই শরীরে কাটা দিয়ে ওঠে। তারা মাংস খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রেম বলে মামার মাংস খাওয়ার পরে মানুষের মাংসের প্রতি তার এক ধরনের নেশা জেগে উঠেছিল। কয়েক মাস পর পর মানুষের মাংস না খেলে সে অস্থির হয়ে উঠত। সে অনেকবার চেষ্টা করেছে তার এই নেশা ছেড়ে দেওয়ার, কিন্তু সে পারেনি। তাই বিভিন্ন সময়ে সে বাচ্চাদের ধরে নিয়ে যেত আর তাদের পিস পিস করে কেটে নির্দিষ্ট অংশ খাওয়ার জন্য রেখে বাকিটা বিভিন্ন জায়গায় ফেলে দিত। প্রেম জানায় এই পর্যন্ত সে 22 বা 24 জনকে হত্যা করেছে, আর এই কথাটা সে খুব গর্বের সাথে বলছিল। সে আলী নামে সেই বাচ্চাটার কথাও বলে, যাকে সচেতনতার জন্য পান্ডে 100 রুপি পুরস্কার দিয়েছিল। প্রেম সেই আলীকে হত্যার ঘটনাও বর্ণনা করে। এরপরে প্রেমকে জিজ্ঞেস করা হয় লাশগুলো সে কি করত। প্রেম জানায় এমনিতে নদীতে বা নর্দমায় লাশ ফেলে দিলে সে এতদিনে ধরা পড়ে যেত, হয় দুর্গন্ধ ছড়াতো, না হয় লাশ ভেসে উঠত। তাই সে একটা নিজস্ব টেকনিক ইউজ করত। সে লাশগুলোকে বিভিন্নভাবে পিস পিস করে কাটত। লাশগুলো পিস পিস করে কাটার পরে সেগুলো সেদ্ধ করত, এতে লাশের গন্ধটা চলে যেত। তারপরে সে কিছু অংশ নদীতে, কিছু অংশ নর্দমা ম্যানহোলে ফেলত, আর কিছু অংশ সে মাটিতে পুঁতে রাখত। তবে সে কিছু অঙ্গ প্রত্যঙ্গ ছোটলালের কাছে বিক্রি করে দিত। এই কথাটাও জানিয়ে দেয়। প্রেমের কথাবার্তা শুনে এসপি ভূপেন আর পান্ডে দুজনেরই শরীর কাটা দিয়ে ওঠে। অথচ পুরো ঘটনাটা কোনো রকমের অস্বস্তি ছাড়াই প্রেম বর্ণনা করে দেয়। প্রেম লজিক দেখায় এসব বাচ্চারা এমনিও ভবিষ্যতে ভালো কিছু করতে পারত না। এরা দরিদ্র ফ্যামিলিতে জন্মেছে, দারিদ্রতার সাথেই বড় হবে, আবার দারিদ্রতা নিয়েই মরে যাবে। এরকম তুচ্ছ জীবনযাপনের চেয়ে তাদেরকে সে খুন করে বরং তাদের মুক্তির ব্যবস্থা করেছে। সেই সাথে তাদের বিভিন্ন অর্গানের সাহায্যে অনেক বড় লোকের প্রাণ বেঁচেছে। তাদের সেবা করা সম্ভব হয়েছে, যারা এই দেশ সমাজে অনেক অবদান রাখতে পারবে।
তাই নিজের কুকর্ম নিয়ে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। যাই হোক, নিজের জবানবন্দি শেষ করে প্রেম বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, কারণ কোন বানেকা করোড়পতি শুরুর সময় হয়ে গিয়েছিল। কিন্তু পান্ডে তাকে সেলে ঢুকিয়ে দেয়। প্রেম সেলের ভেতরে পাগলামি শুরু করে দেয় যে প্রোগ্রাম শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাকে যেন যেতে দেওয়া হয়। এমনকি সে পান্ডেকে গালাগালিও দিতে শুরু করে। শেষে গালাগালির চোটে পান্ডে থানার টিভিটা চালু করে দেয়। সেলে বসে প্রোগ্রামের সাউন্ড শুনে প্রেম সেটা এনজয় করতে থাকে। পরের দিন প্রেম পুলিশকে সেখানে নিয়ে যায়, যেখানে সে লাশের খুলিসহ অন্যান্য অংশ পুঁতে রাখত। পুলিশ ঠিকঠাক জায়গায় খুঁড়তে পারছিল না বলে প্রেম বেশ বিরক্ত হয়ে যায়। তখন পান্ডে তার হাতের বাঁধন খুলে দেয়, আর সাথে সাথেই প্রেম কোদাল দিয়ে খুঁড়তে শুরু করে, আর এক এক করে খুলি ফসিল বের করে আনতে থাকে। এক পর্যায়ে চুমকির ব্যাগটাও সেখান থেকে বেরিয়ে আসে, আর ব্যাগটা প্রেম খুব আনন্দের সাথে বের করে, যেন সে কোনো গুপ্তধন বের করে এনেছে। পাশাপাশি নর্দমা ম্যানহোল থেকেও প্রচুর হাড়গোড় বের করা হয়। মিসিং হওয়া ছেলে মেয়েদের পরিবারের লোকজন এসে ভিড় জমায় তাদের সন্তানের খোঁজে। সবার একটাই আশা, অন্তত একটা হার হলেও যেন পাওয়া যায়, যাতে তাদের হারিয়ে যাওয়া মানুষদের আর ফিরে আসার অপেক্ষায় থাকতে না হয়। অপেক্ষার চেয়ে কষ্টকর অনুভূতি হয়তো এই দুনিয়ায় আর কিছুই হয় না। যাই হোক, পুরো দেশে এই কেসটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবেই সবাই প্রেমের শাস্তির দাবি তোলে। পুলিশ বাসি সাহেবের বাড়িতে সার্চ করেও বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করে। এই ঘটনায় বাসি সাহেবকেও গ্রেপ্তার করা হয়, যেহেতু তার বাড়িতেই ঘটনাগুলো ঘটেছে। মিডিয়া নতুন ইস্যু পেয়ে একদম ফুলে ফেপে ওঠে, নানান ধরনের রিউমার্স ছড়াতে শুরু করে। কেউ কেউ তো প্রেমকে ভ্যাম্পায়ারও মনে করতে শুরু করে। একদিন একদল অস্থির জনতা বাসি সাহেবের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়িতে ভাঙচুর চালায়। বাড়িটির নতুন নাম পড়ে যায় হাউস অফ হরর্স। তবে এই কেসে বাসি সাহেব জড়িয়ে পড়ায় উপরে মহলের অনেকেই নড়ে চড়ে বসে। তারা বাসি সাহেবকে কেস থেকে বাঁচানোর বিভিন্ন তকদির করতে থাকে। হোম মিনিস্ট্রি থেকে শুরু করে আইবিআই ডিপার্টমেন্টের সবাই তো বাসির ক্লোজ লোক ছিল, তাই তাদেরকে নিয়ে একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির প্রধান বানানো হয় ডিজিপি রাস্তগিকে। যদিও সে আগে ডিসিপি ছিল, পরে প্রমোশন পেয়ে সে ডিজিপি হয়েছে। যাই হোক, নতুন কমিটি গঠনের পরে পান্ডেকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এই কেসের মাধ্যমে এসপি ভূপেনের ভাগ্য খুলে যায়, তাকে প্রমোশন দিয়ে ডিসিপি বানিয়ে দেওয়া হয়। নতুন কমিটির প্রধান হওয়ার ক্ষমতায় রাস্তগি বাসি সাহেবের নামে সব অভিযোগ সরিয়ে নেয়। সে প্রাথমিকভাবে মিডিয়াকে জানায় এই কেসের একমাত্র সাসপেক্ট হলো প্রেম সিং একাই। টিভিতে নিউজটা দেখে পান্ডে খুব আপসেট হয়। সে ভূপেনকে ফোন দিয়ে রিকোয়েস্ট করে তাকে যেন একটাবারের জন্য প্রেমের সাথে দেখা করার ব্যবস্থা করে দেওয়া হয়। ভূপেনের রেফারে পরের দিন পান্ডে থানায় গিয়ে প্রেমের সাথে দেখা করে। পান্ডে প্রেমকে জিজ্ঞেস করে সে অর্গান বিক্রির টাকা কোথায় রাখত। প্রেম জানায় সে কুরিয়ারের মাধ্যমে ইনস্টলমেন্টের টাকাগুলো তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিত। পান্ডে হেসে বলে এরকম কোনো কুরিয়ারের কথা তো সে শোনেনি, টাকা পাঠাতে হলে তো মানি অর্ডার করা লাগে। প্রেম বলে ছোটেলাল তাকে এই কাজে হেল্প করত, সে ছোটেলালের মাধ্যমে গ্রামে টাকা পাঠাতো, তাই ছোটেলালই এই ব্যাপারে ভালো বলতে পারবে। পান্ডে জানায় প্রথমত ছোটেলালকে কারা তুলে নিয়ে গিয়ে তাকে খুন করে ফেলেছে, দ্বিতীয়ত প্রেমের পাঠানো টাকাগুলো কখনো গ্রামে পৌঁছাতই না, সব ছোটেলাল মেরে দিত, আর এর সাথে বাসি সাহেবও জড়িত আছে। পান্ডে প্রেমকে কনফেস করতে বলে যে বাসি সাহেবও তার সাথে জড়িত আছে, কিন্তু প্রেম বাসি সাহেবকে নিজের বাবার মতো মান্য করত, তাই মুখ খোলে না। তখন পান্ডে জানায় বাসি সাহেব নিজে বাঁচতে সব অপকর্মের দায় প্রেমের উপরে চাপিয়ে দিচ্ছে এবং তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এটা শুনে প্রেম ক্ষেপে যায় আর একটা সিডি ডিস্কের কথা জানায়, যেটার ওপরে এভারগ্রিন ফিল্ম সং লেখা আছে। এই সিডি ডিস্কটা গ্রামে সে কুরিয়ার করে পাঠিয়েছিল, ডিস্কটা তার বউয়ের কাছে আছে। ইনফরমেশন পেয়ে পান্ডে প্রেমের গ্রামে যাওয়ার জন্য বের হয়। কনস্টেবল পাঠক বাস স্ট্যান্ডে এসে পান্ডেকে ল্যাপটপ, চার্জার, হেডফোন দিয়ে যায়। পাঠক পান্ডেকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। পান্ডে তাকে সরাসরি তেমন কিছু বলে না, তবে পাঠক বুঝে যায় পান্ডে কোথায় যাচ্ছে। যাই হোক, পান্ডে গ্রামে গিয়ে প্রেমের বাড়িতে উপস্থিত হয়। সে প্রেমের স্ত্রী জ্যোতির কাছে সিডি ডিস্কটা চাইলে জ্যোতি ডিস্কটা বের করে এনে দেয়। জ্যোতিকে চা আনতে বলে পান্ডে ডিস্কটা ল্যাপটপে ওপেন করে এবং বাসি সাহেবের কিছু ভিডিও দেখতে পায়। বাসি সাহেব প্রায়ই বাংলোতে এসে বিভিন্ন কলগার্লের সাথে মিলিত হতো, আর সেসব মিলনের ভিডিও সে রেকর্ড করে রাখত। সেই রেকর্ডেরই একটা কপি হলো এই ডিস্কটা। অবশেষে বাসির বিরুদ্ধে একটা প্রমাণ পেয়ে পান্ডে সেটা নিয়ে ফিরে আসছিল, কিন্তু গ্রামের রাস্তায় সে কোনো গাড়ি পাচ্ছিল না। অনেকক্ষণ পরে একটা কার আসতে দেখে পান্ডে তাদের কাছে লিফট চায়, কিন্তু সে জানতো না এই লোকগুলো বাসি সাহেবেরই পোষা গুন্ডা পান্ডা। তাই
তারা গাড়ির ভেতরেই পান্ডেকে খুন করে ফেলে আর ডিস্কটা ভেঙে ফেলে দেয়। এরপরে কেটে যায় মাস 6। কোর্টে কয়েকটা হেয়ারিং এর পরে বাসি সাবকে বেকসুর খালাস করে দেওয়া হয় আর প্রেমকে ফাঁসি দেওয়া হয়। এদিকে কনস্টেবল পাঠক প্রমোশন পেয়ে এসআই হয়ে যায়। সম্ভবত পান্ডের প্রেমের বাড়িতে যাওয়ার ইনফরমেশনটা সেই লিক করেছিল, যার ফলস্বরূপ তাকে প্রমোশন দেওয়া হয়েছে। অবশ্য পান্ডের মৃত্যুর খবর তখনও কেউ জানতে পারেনি, কারণ খুনের পরে তার লাশও কম্পাউন্ডার ছোটলালের মতো নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল। তাই খোঁজ না পেয়ে থানার বিলবোর্ডে পান্ডের মিসিং লিফলেটও ঝুলিয়ে রাখা হয়েছিল। যাই হোক, এক সকালে পান্ডের আন্ডারে থাকা আরেক কনস্টেবল বিষ্ণয় বাড়িতে বসে পেপার পড়ছিল। তখন কেউ তার দরজায় কড়া নাড়ে। দরজা খুলে সে একটা পার্সেল পড়ে থাকতে দেখে। পার্সেল খুলেই সে একটা সিডি ডিস্ক পায়, যেটার উপরে লেখা ছিল এভারগ্রিন ফিল্ম সং, অর্থাৎ এটি বাসি সাবের আসল ভিডিওর সিডি ডিস্ক। আর এই সাসপেন্স রেখেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দর্শক, বছরের অন্যতম সেরা সাইকো থ্রিলার সিনেমার গল্পটি আপনাদের কেমন লেগেছে? যেহেতু গল্পের শেষে একটা বড় সাসপেন্স রয়েছে, তাই এটির সিকুয়েল আসার সম্ভাবনা রয়েছে। যদি ভবিষ্যতে সিকুয়েল নিয়ে আসে, তবে স্টোরিবাজ সেটিরও এক্সপ্লেনেশন নিয়ে আসবে। তাই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।